হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সেক 2023-24 রসায়ন ক্লাসটা নিয়ে। রসায়ন প্রশ্নটা আমরা সলভ করব আজকের এই টিউটোরিয়ালে। তো তোমাদের আমার যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি কমিটমেন্ট করছিলাম যে রসায়ন, তারপর পদার্থ, তারপর আমাদের উচ্চতা গণিত তিনটাই কিন্তু আমি ফ্রিতে সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, আমার পেইডে যারা আসো বা পেইডে যারা নাই সবাইকেই আমি ফ্রিতেই আমি ক্লাসগুলা রেকর্ডেড করে সবগুলা দিয়ে দিব আমার এই চ্যানেলে। সো ক্লাসটা তোমাদের জন্য হোপফুলি হেল্পফুল হবে। যে এই ক্লাসে শুধুমাত্র যে রসায়নের 20টা প্রশ্ন সেইগুলোই সলভ করে দিব এমনটা না, এর আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক যতগুলো কথা বলা দরকার বা সেকে রসায়ন সম্পর্কে যতগুলো গাইড দেওয়া দরকার, এই ক্লাসটা যদি তুমি একটু সম্পূর্ণ দেখো তাহলে তুমি সেটা বুঝতে পারবা। হোপফুলি তোমার আর রসায়ন নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে না বা জিজ্ঞাসা করতে হবে না। আমি এই 20টা প্রশ্ন সলভের মাধ্যমে তোমাকে ওভারঅল একটা রসায়নের একটা টোটাল একটা গাইড আমি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, সো ছোট ভাই এবং বোন হিসাবে, এজ এ সিনিয়র হিসেবে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে অবভিয়াসলি একটা কমেন্ট করে যাবা যে কি রকম লাগছে বা কি কি ইমপ্রুভমেন্ট আনা দরকার বা কি কি ইমপ্রুভমেন্ট না আনলেও হবে। এই ধরনের জাস্ট তোমার ওপিনিয়ন, ভিডিওটা দেখে তোমার কি কেমন মনে হয়েছে সেই ধরনের একটা কমেন্ট আশা করব যে তোমরা রেখে যাবা। ঠিক আছে, তো চলো আর বেশি আমি ভুকভুক না করি। হ্যাঁ, আর যারা নিউ এখনো মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, তোমরা চাইলে ফ্রিতেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। আমার পেইড গ্রুপে যুক্ত হওয়া লাগবে না। পেইডে যাদের ইচ্ছা আছে তারা পেইডে যুক্ত হতে পারো, কোর্স ফি 400 টাকা। আমার নাম্বারে SMS করলেই হবে, মানে হোয়াটসঅ্যাপ করলেই হবে আর কি। তবুও দেখিয়ে দিই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কতজন মেম্বার্স আছে। এই দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু তোমাদের এই যে রসায়ন যে স্লাইডটা হবে, এই স্লাইডের কিন্তু আমি রেকর্ড মানে স্লাইডটা আগেই দিয়ে দিছি তোমাদের। যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছো, এখানে প্রায় কতজন যুক্ত আছো তোমরা? 398 জন মেম্বার্স যুক্ত আছো। সো তুমিও যদি যুক্ত হতে চাও, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। এই লিঙ্কটা দেখে তোমরা যুক্ত হতে পারো। আর যদি চাও তাহলে আমার পেইডে তোমরা অ্যাড হইতে পারো, কোনো সমস্যা নাই। পেইডের যে কোর্সের যে জিনিসপত্র আছে এইটা যদি আমি একটু দেখিয়ে দিই টাইমটা ওয়েস্ট করে। এই দেখো এইখানে তোমাদের টোটাল সম্পূর্ণ একটা গাইডলাইন বা মেয়ের 15 তারিখ থেকে শুরু হবে, জুনের 15 তারিখ পর্যন্ত একটা শিডিউল দিয়ে দিছি। এরপর থেকে আমরা ফাইনাল মডেল টেস্ট 8টা নিব, তার শিডিউল আমরা পরে প্রত্যেকটা যারা পেইডে যুক্ত হবা তাদেরকে আমি দিয়ে দিব। সো এই ছিল মোটামুটি কোর্স সম্পর্কে ওভারভিউ। সো আর বেশি বকবক না করে চলো আমরা মুভ করে যাই যে আমাদের রসায়ন যে সলভ ক্লাস আছে এই সলভ ক্লাস। তো আমরা আজকে রসায়ন ক্লাস সলভ দেখবো। আর তোমাদের যদি রেসপন্স থাকে তাহলে ফ্রিতেই আমি কিন্তু ফিজিক্স এবং হায়ার ম্যাথ সলভটাও দিয়ে দিব। তো এইটাই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। চেষ্টা করবো তোমাদের যতটুকু সম্ভব হেল্প করার। তো চলো আমাদের সেকেন্ড প্রথম যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা একটু দেখি। প্রথম প্রশ্নটা দেখো, আমাদের এটা কিন্তু গত বছরে যে 23-24 সেশনের কিন্তু পরীক্ষার প্রশ্ন ব্যাংক আমরা সলভ করতে যাচ্ছি রসায়নের। তো প্রথম প্রশ্নটা দেখো, এটা হোপফুলি যারা পরীক্ষা টরীক্ষা দিছো তোমরা কিন্তু এটা পারার কথা। প্রথম প্রশ্নটা হইল যে জিঙ্ক হাইড্রোক্সাইড পানিতে আংশিকভাবে দ্রবীভূত হয় যার দ্রাব্যতা এস দেয়া আছে এবং দ্রাব্যতা গুণফল দেয়া আছে কি কেএসপি। এখন বলছে এই যে আমাদের যে দ্রাব্যতা দেয়া আছে এবং কেএসপি এর মধ্যে সম্পর্ক কি। দ্যাটস ওয়াই কোনো একটার দ্রাব্যতা এস দেওয়া থাকলে তার দ্রাব্যতা গুণফলটাই বের করার কথা বলছে ইনডাইরেক্টলি। তো তোমাকে সম্পর্ক কি বলতে এইটাই বলছে, মানে কেএসপি এর ইকুয়েশনটা তুমি ফাইন্ড আউট করবা এস এর মাধ্যমে। তাইলে দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। যেহেতু আংশিকভাবে দ্রবীভূত হয় তাইলে আমরা সবাই জানি, যারা পারো তারা কিন্তু প্র্যাকটিস করতে পারো নিজে নিজে, আর যারা পারো না তারা ফলো করতে পারো। জিঙ্ক হাইড্রোক্সাইড, আমরা যদি জিঙ্ক হাইড্রোক্সাইডকে আংশিক যেহেতু বলছে এর জন্য আমাদের উভমুখী চিহ্ন হবে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডকে আয়নিক রূপে আমরা এইভাবে লিখতে পারি জিঙ্ক 2+ আর OH2H-। তাইলে আমাকে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া আছে না, এটা দ্রাব্যতা কত দেওয়া আছে এস দেওয়া আছে। তাহলে এটা যদি এস হয় তাহলে আমরা লিখতে পারি এইটা এস, আর এটা লিখতে পারি কি আমরা 2S। ঠিক আছে, ফুলে আমরা এটা বুঝছি দ্রাব্যতার কনসেপ্ট কিন্তু আমরা সেই এইচএসসি লেভেল থেকে আমরা করে আসছি। ওকে, তাইলে এখন দেখো এটার কেএসপি তাইলে কি হবে। কেএসপি সমান আমরা কি জানি, কেএসপি মানে হইলো আয়নের গুণফল, মানে আয়নের গুণমাত্রার গুণফল। আর যদি তোমার কোনো সহগ থাকে তাইলে সেটাকে কি হিসাবে নিব আমরা, পাওয়ার হিসাবে নিব। তাইলে যে আয়ন আছে জিঙ্ক, জিঙ্ক আয়নের মোলার ঘনমাত্রা জিঙ্ক 2+, দেন হইলো আমাদের হাইড্রোক্সাইড, যে হাইড্রোক্সাইড। এখন দেখো হাইড্রোক্সাইডের সহগ কত আছে 2 আছে না, এটাকে পাওয়ার হিসেবে নিব। ওকে ফাইন, তাইলে জিঙ্কের ঘনমাত্রা কত দেওয়া আছে আমাদের এস দেওয়া আছে, তাইলে এস। আচ্ছা, আর তোমার ওএইচ এর ঘনমাত্রা কত দেওয়া আছে আমাদের 2S দেওয়া আছে, তাইলে 2S²। তার মানে আলটিমেটলি এটাকে লিখতে পারি কি 4S³ সমান আমরা কি কেএসপি না। এইটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি আনসার, যে কেএসপি এস এবং কেএসপির মধ্যে রিলেশনশিপ। হোপফুলি বুঝতে পারছি। তাহলে সেকে যদি এই প্রশ্নটা আসতো তোমাদের কিন্তু এই যে আমি যে রাফগুলা করলাম এই কষ্টগুলা করতে হতো না, তুমি যদি ডিরেক্ট এই আনসারটা লিখে দাও তাইলেই হবে। কেএসপি ইজ ইকুয়াল 4S³।
সো দেখো এই জিনিসটাকে আমি একটা সুন্দর একটা সংজ্ঞার সাহায্যে মনে রাখতে পারি। এটাকে আমি একটা মানে এই ধরনের দ্রাব্যতা কনসেপ্ট আমি একটা কনসেপ্ট অনুযায়ী মনে রাখতে পারি। লাইক দ্যাট, ধরো এক্স বিওয়াই আছে, এটা যদি বলতো, এটার যদি দ্রাব্যতা বলতো এস, তাহলে এর দ্রাব্যতা গুণফল কত হবে? তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে মনে রাখতাম, বা আমি ইয়ে করতাম যে আমার উপরে আমি, আমার উপরে আমি, অর্থাৎ আমার এখানে মূল সংখ্যা কত আছে, এক্স আছে না? তাইলে দেখো এক্স এর উপরে এক্স, তার মানে আমার উপরে আমি, দেন হইলো তোমার উপরে তুমি, অর্থাৎ ওয়াই এর উপরে কি ওয়াই, দেন হইলো তার উপরে অর্থাৎ এস এর উপরে আমি প্লাস তুমি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। এই ফর্মেট দিয়ে আমি কিন্তু এটাকে মনে রাখতাম, বা আমি এই ফর্মেটে পড়াই, যাদেরকেই পড়াই দ্রাব্যতা গুণফলে ইজিলি তুমি মনে রাখতে পার, চাইলে এইভাবে মনে রাখতে পারো। তাহলে এইটাকে যদি আমি অ্যাপ্লাই করতাম, তাহলে এখানে ভ্যালু কত আছে, ওয়ান আছে, আর এখানে ভ্যালু কত আছে, টু আছে। তাহলে জিনিসটাকে আমি লিখতে পারতাম, দেখো আমার উপরে অর্থাৎ ওয়ান এর উপরে ওয়ান, দেন হইলো তোমার উপরে তুমি অর্থাৎ টুর উপরে টু, আর তার উপরে অর্থাৎ এস এর উপরে আমি প্লাস তুমি, তার মানে আনসার আসতো 4s কিউব। তাহলে এই ট্রিক্সেও কিন্তু তোমরা দ্রাব্যতা গুণফল মনে রাখতে পারো। তাহলে হোপফুলি আমরা দ্রাব্যতা গুণফলের যে টপিক্সটা আছে এই টপিক্সটা ক্লিয়ার হয়েছে। আগেই বলে রাখি ভাইয়ারা এবং আপুরা, ভিডিওটা একটু লং হবে কারণ আমি একটু ডিটেলসে ভিডিওটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো যারা একটু বেসিক দুর্বল, হোপফুলি ভিডিওটা দেখে উপকৃত হবা। তো একটু ধৈর্য সহকারে দেখো। আর যারা একটু অধৈর্য পাবলিক, তোমরা যে জিনিসটা করতে পারো 2x স্পিডে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে এখানে কি বলছে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্পের মূল ভগ্নাংশ দেওয়া আছে কত, এইটুকু দেওয়া আছে, আর বায়ুর মোট চাপ দেওয়া আছে এত এটিএম, বলছে আংশিক চাপ কত। তাহলে এই প্রশ্নটা খুবই সহজ এবং পারার মতো প্রশ্ন। তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি কি আংশিক চাপ, আমি তো আংশিক চাপই বের করবো, তাহলে আংশিক চাপের ফর্মুলা জানি কি, আংশিক চাপ সমান আমরা জানি কি মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এখানে তোমার সব টাটাই দেওয়া আছে, মোট চাপ। তাহলে তোমার দেখো মূল ভগ্নাংশ কত দেওয়া আছে, মূল ভগ্নাংশ দেওয়া আছে আমার কত, 0.0287, ইন্টু মোট চাপ কত দেওয়া আছে আমাদের, 0.977। তাইলে এইটা যদি তুমি ক্যালকুলেট করো, তাইলে আনসার আসবে হোপফুলি 0.02804। এটা ক্যালকুলেটর দিয়ে করলেই হবে। এখন আরেকটা প্রশ্ন, সেকেন্ডের মধ্যে কোন ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবা? দেখো এই ভিডিওটা যারা দেখছো আর কি, তারা দেখে নাও ক্যালকুলেটর, ক্যালকুলেটর। তো হোপফুলি সেকেন্ডের জন্য ইউজ টু ক্যালকুলেটর হবে ক্যাসিও, ক্যাসিও 991 ইএস, ওর 991 ইএস প্লাস, যেটা ইউজুয়ালি সবারই আছে, বা তুমি 991 ইএক্স, বা 991 ইএক্স প্লাস, বা এখন যেটা নিউ একটা বের হয়েছে 991 সিডাব্লিউ। এই তিন মডেলের ক্যালকুলেটারে তোমার জন্য সেকেন্ডের যতগুলো ম্যাথ আছে বা এইচএসসি বা ইন্টারমিডিয়েটের আমাদের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো করতে আমাদের জন্য সুবিধাজনক হয়। তাইলে এই তিনটা মানে এই তিন মডেলের ক্যালকুলেটারে তুমি কিন্তু সেকে ইউজ করতে পারবা। তো হোপফুলি সেকে কোন ধরনের ক্যালকুলেটার ইউজ করতে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, এবং এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো চলো পরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হইলো আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে দিচ্ছে। এখন দেখো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমরা অনেকেই পেন খাও, আমি এখানে আলোচনা করে দিব অর্গানিক কেমিস্ট্রি কোন কোন টপিকস তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা আগে প্রবলেমটা সলভ করি, তারপরে আমরা অর্গানিক কেমিস্ট্রি টপিকস আসি। তো দেখো এখানে কি বলছে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন ও অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, বিক্রিয়া সহ লিখো। এখন দেখো এইটা তুমি পারবা, এটা তুমি পারবা, যে বেঞ্জিনের যে বিক্রিয়া আছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, এই অ্যাসাইলেশন বিক্রিয়া করলেই তুমি পারতা, ঠিক আছে? এটা কিন্তু ডিরেক্ট, আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে এই বিক্রিয়াগুলো পড়ছি। এখন দেখো বলতে গেলে যে যদি এই ধরনের আননোন র্যান্ডম কিছু বিক্রিয়া দেয়, এই বিক্রিয়া কিন্তু তুমি যদি আগে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি পারবা না। সো আমি বলবো যদি সেকেই প্রশ্নটা আসতো, তুমি যদি ধরো পারোই নাই পড়াই নাই, তাহলে আমি বলতাম যে এটা স্কিপ করে যাও বা র্যান্ডমলি একটা বিক্রিয়া দাগিয়ে দাও, ঠিক আছে? তো দেখো এখন এটা সলভ করি। আমাকে বলছে কি যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সো ওই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কিন্তু আরেকটা নাম বলা হয়, সেটা কি লুইস অ্যাসিড। এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা কিন্তু আরেকটা নামে ডাকি, সেটা হলো লুইস অ্যাসিড। লুইস মতবাদ অনুসারে সেটা অ্যাসিড, ঠিক আছে? লুইস অ্যাসিড, এটা মাথা রাখবা। তাহলে অনাদ্র লুইস অ্যাসিড বা লুইস অ্যাসিডের উপস্থিতিতে বেনজিন এবং অ্যাসিটাইল ক্লোরাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় সেটাই আমরা লিখবো। তাহলে বেনজিনকে আমরা কি ভাবে লিখতে পারি, এইভাবে ডায়াগ্রাম আকারেও তুমি লিখতে পারো, বেনজিন প্লাস হলো অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইডের সংকেত কি, CH3CO, COCl, অ্যাসিটাইল ক্লোরাইড। ওকে, তো এইটা লুইস অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি করে আমাদের, লুইস অ্যাসিডের উপস্থিতিতে তৈরি করে আমাদের এসিটোফেনন, এসিটোফেনন, COCl, আর আমাদের কি মুক্ত করে, HCl মুক্ত করে। এই হইলো তোমার বিক্রিয়া। সো এটা কিন্তু প্রিভিয়াস মেবি খুব সম্ভবত ডিউতে আসছিল কোনো একবার, কত সালে আসছিল আমার মনে নাই, কিন্তু এইটা ডিউর প্রশ্ন। তার মানে দেখো সেকেন্ড প্রশ্নগুলো কিন্তু রিপিটেড হয়, ঠিক আছে? সো এইখানের মধ্যে এই যে অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে এই অ্যাসিটাইল গ্রুপ, এটাকে বলা হয় অ্যাসিটাইল গ্রুপ আর কি,
সরি, এখানে যে জিনিসটা হবে একটু মিস্টেক, এইখানে হবে যে CH3CO, CH3CO। তো এইখানে অ্যাসিটাইল গ্রুপ হলো COCH3 আর কি, এটা হলো আমাদের অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ। বুঝতে পারছি? তাহলে সেকের মধ্যে তুমি এই ডিরেক্ট বিক্রিয়াটা লিখলেই কিন্তু তোমার হয়ে যাবে, সেকের মধ্যে এই বিক্রিয়াটা লিখলেই তোমার কিন্তু ফুললি তুমি 1 মার্কস পেয়ে যাবা। তো এইটা আসছে কই, জৈব যৌগের আমাদের কিন্তু বিক্রিয়া থেকে আসছে, জৈব যৌগের বিক্রিয়া। ওকে, পরের প্রশ্ন। এই পরের প্রশ্ন 4 নং ম্যাথটা আসছিল 2020-21-এ, 2020-21-এ বুয়েট রিটেনে, বুয়েট রিটেনে সেম টাইপের আসছিল, 2020-21-এ বুয়েট রিটেনে আসছিল এবং আমাদের সময় রিটেন প্রশ্নটা করছিল আর কি। সো এইটা তুমি কিন্তু পারবা না, যদি তোমার পড়া না থাকে তুমি পারবা না, ঠিক আছে? সো প্রশ্নটা একটু পড়ি, প্রশ্নটাতে বলছে কি, লেড অ্যাসিডের দ্রবণে সিক্ত সাদা কাগজ হাইড্রোজেন সালফাইড গ্যাসের সংমিশ্রণে কালো হয় কেন? এইখানে সহজ বাংলা ভাষায় লেড সালফাইডের একটা পদক্ষেপ পড়ে, আর লেড সালফাইড হইলো তোমার কালো, লেড সালফাইডের যে পদক্ষেপ পড়ে সেটা কালো বর্ণের পদক্ষেপ পড়ে, এজন্যই কালো হয়। তাহলে তুমি পরীক্ষার সময় কিভাবে লিখতা, যে কি জন্য কালো হয়, সেটা হবে যে আনসারটা হবে যে লেড সালফাইডের কারণে, লেড সালফাইডের কালো পদক্ষেপ এর জন্য, কালো পদক্ষেপের জন্য, লেড সালফাইডের কালো পদক্ষেপের জন্য, ক্ষেপের জন্য। হোপফুলি এটা বোঝা গেল। তো চলো আমরা এর বিক্রিয়াটা দেখে নিই, যেহেতু আমি বলছিলাম যে প্রাসঙ্গিক অনেক কিছু আলোচনা করব। তো এটার বিক্রিয়াটা হলো লেড সালফাইড, সরি লেড অ্যাসিডের সংকেতটা লেখো, CH3COO2 লেড অ্যাসিডেট, তারপর হলো হাইড্রোজেন সালফাইড, এটা বিক্রিয়া করে আমাদের লেড সালফাইডের পদক্ষেপ পড়বো। এই পদক্ষেপের কালারটা হলো কালো আর কি, এজন্যই কালো হয় সাদা যে এটা। আর তোমার CH3COOH। তো হোপফুলি আমাদের 4 নং প্রশ্নটা বুঝতে পারছি, রিজনটা। চলো আমাদের 5 নং প্রশ্ন, পাশে কি বলছে, আমাদের পাশে বলছে যে দেখো, একটি 1 লিটার দ্রবণে 1 to 10^2 মোল ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ppm এককে কত? সো এইটা হইলো তোমার ইনডিরেক্টলি হলো কিন্তু মোলারিটিতে দেওয়া আছে। দেখো 1 লিটার দেওয়া আছে আর মোল দেওয়া আছে ডিরেক্ট, তার মানে এটা মোলারিটিতে দেওয়া আছে, তার মানে টপিক্সটা হইলো আমাদের কি, মোলারিটি থেকে ppm এ কনভার্ট। তাইলে দেখো ppm মানে কি, আগে আমাদের এইটা বুঝতে হবে, ppm মানে হইলো পার্টস পার মিলিয়ন, অর্থাৎ তুমি ppm কে লিখতে পারো মিলিগ্রাম পার লিটার, ppm মানে হলো মিলিগ্রাম পার লিটার। ওকে, তো তোমাকে গিভেন কি দেওয়া আছে, তোমাকে গিভেন দেওয়া আছে ক্লোরিনের ঘনমাত্রা দেওয়া আছে কত, দেখো 10^2 মোল পার লিটার। তাইলে তোমাকে এটাকে কনভার্ট করতে হবে কত, মিলিগ্রাম পার লিটার। তাইলে এই মূলকে তোমাকে নিতে হবে আগে গ্রামে নিবা। তাহলে মূলকে কিভাবে গ্রামে নিবা, সহজ হিসাব, মূলের সাথে যে মূলটা দেওয়া আছে তার সাথে তুমি মূলার আণবিক ভর অ্যাড করে দিবা, গুণ করে দিবা। তাইলে এখানে কোন ধরনের আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে। সো ক্লোরিন আয়নের মূলার ঘনমাত্রা মানে মূলার আণবিক ভর কত, আমরা জানি 35.5। তাইলে এটাকে 35.5 দ্বারা গুণ করে দিচ্ছ। তাইলে এখানে এখন আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি হয়েছে আমাদের গ্রাম পার লিটার। এখন এইটাকে কনভার্ট করতে হবে কি মিলিগ্রাম পার লিটার, তার মানে আমাকে কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ গ্রাম থেকে আমাকে যাইতে হবে কোথায়, মিলিগ্রামে। তাহলে আলটিমেটলি হলো 10^2 ইন্টু 35.5 ইন্টু 1000, তাইলে এটাকেই আমরা লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। সো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হুপফুলি আনসারটা হবে 355 মিলিগ্রাম পার লিটার। সো মিলিগ্রাম পার লিটারকে আমি লিখে নিলাম কি ppm। বুঝতে পারছি? সো কিভাবে আমাদের মোলারিটি থেকে, অর্থাৎ মোলারিটি তোমার মোল পার লিটারকে এইভাবে লেখা যায় এম দ্বারা, মোল পার লিটার থেকে কিভাবে আমাদের ppm এ কনভার্ট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ মূল থেকে ফার্স্টে যাইবা তুমি কি, মূল থেকে আমরা যাব কি গ্রামে, দেন গ্রাম থেকে যাব আমরা কি মিলিগ্রামে, ঠিক আছে? মূল থেকে গ্রামে, গ্রাম থেকে মিলিগ্রামে, এইভাবে করলে কিন্তু আমরা মোলারিটি থেকে আমরা ppm এ কনভার্ট হতে পারবো। সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। তাহলে চলো আমাদের 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্ন বেসিক প্রশ্ন দিছে ভাই, যারা মেডিকেলে টেডিকেলে পড়ছো তারা এটা পারার কথা, যে পাইনাপেলে কোন ধরনের এস্টার বিদ্যমান। সো পাইনাপেলে বিদ্যমান এস্টারের নাম কি? সো এটা মুখস্থ, এখানে আমি কি বলবো, এটা হলো ইথাইল বিউটানেট, ইথাইল বিউটানেট, অর্থাৎ আনসার হবে, পাইনাপেলে আরো বিভিন্ন ধরনের এস্টার থাকে, তো এটার আনসার হলো ইথাইল, THY ইথাইল, ইথাইল বিউটানেট, বিউটানয়েট, ইথাইল বিউটানয়েট। এখন দেখো এই ইথাইল বিউটানয়েটের যদি তুমি সংকেতটা দেখো, সংকেত তোমাকে বলছে কোন ধরনের এস্টার বিদ্যমান, তাহলে তোমার এই নামটা লিখলেই হবে, তোমাকে সংকেত না লিখলেও চলবে। তুমিও যদি তুমি দিতে চাও তোমার মনের স্যাটিসফ্যাকশন, তাহলে সংকেতটা দেখে নাও। সংকেতটা হলো CH3CH2, তারপর হইল CH2, তারপর হইল COO CH2 CH3, এইটা হইলো আমাদের ইথাইল বিউটানয়েটের সংকেত। হোপফুলি আমরা 6 নং আনসারটা বুঝতে পারছি। তাহলে চলো এখন আমরা সাথে যাই। আমাদের সাথে কি বলছে, তো সাথে বলছে কি F2O অণুর আকৃতি এবং অরবিটাল সংকরায়ন কি, F2O। তো দেখো এইটা কিন্তু খুব ইজিলি আমরা বলতে পারি, এই F2O এর সাথে
কার সামঞ্জস্য আছে দেখো, F2O, তারপর দেখো H2O, তারপর দেখো H2S। এই যে কাঠামোগুলো, এই কাঠামোগুলোর আকৃতি সেম, সংকরায়ন সেম। এই কাঠামোর আকৃতি কত এস, মানে এই কাঠামোর সংকরায়ন কত sp3, এবং আকৃতি কত উল্টা ভি, উল্টা ভি। তাইলে F2O, F2O এর অনুর আকৃতি কি হবে? F2O এর অনুর আকৃতি হবে, অনুর আকৃতি তুমি যদি লিখো ইংরেজি উল্টা ভি, ইংরেজি উল্টু ভি, অ্যান্ড সংকরায়ন হইল সংকরায়ন sp3। বুঝতে পারছি? তার মানে F2O বলুক, তারপর H2O বলুক, তারপর H2S বলুক, সবগুলার সংকরায়ন sp3 এবং আকৃতি হলো উল্টা ভি। এখন দেখো বন্ধন কোণ, এটার বন্ধন কোণ কত? এটার বন্ধন কোণ হলো, পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি, তারপর H2S এর বন্ধন কোণ কত? 92.2 ডিগ্রি। আর এটার বন্ধন কোণ কত? এটার বন্ধন কোণ হলো 101 ডিগ্রি, 101 ডিগ্রি। তার মানে এটা মাথায় রাখবা, ঠিক আছে? যদি পরের বার এই সেমিস্টার মানে তোমাদের সময় আসতে পারে, কিন্তু বন্ধন কোণ আসতে পারে। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে সংকরীকরণটা খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে তোমরা দেখবা কোন মৌলের কোন ধরনের সংকরায়ন বিদ্যমান এবং তার বন্ধন কোণ। যেমন এখানে যেরকম দিচ্ছে আর কি, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। বুঝতে পারছি? চলো আমরা 8 নং প্রশ্নটা দেখি। এই 8 নং প্রশ্নটা তোমার ডিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো হোপফুলি যারা ডিউর প্রশ্নটা সলভ করছো, তোমরা এটা বলতে পারবা যে 8 নং প্রশ্নটা ডিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা ওভারঅল আমরা একটু বোঝার ট্রাই করবো, এই প্রশ্নটা একটু ডিটেলস আমি পড়াবো, যাতে এই টাইপের প্রশ্ন কিন্তু সেকে আসতে পারে, এই বছরও তোমাদের দিতে পারে সেকে। কারণ এই টাইপের প্রশ্ন ভার্সিটির জন্য খুবই জনপ্রিয় প্রশ্ন। তো প্রশ্নটা আগে দেখি। অক্টেনের দহন বিক্রিয়া, এখানে একটু ভুল আছে অক্টেনের সংকেতে, এখানে H18 হবে। তাইলে অক্টেনের দহন বিক্রিয়া দেওয়া আছে। এখন দেখো বিক্রিয়াটা কিন্তু সমতা করেই দেওয়া আছে। তবুও আমরা যদি না জানি, তাইলে আমরা দেখি একটু সমতা করা আছে কিনা। আমি যে বললাম যে বিক্রিয়াটা সমতা করা আছে, এটার প্রুফ কি? তাইলে দেখো এখানে কার্বন আছে কয়টা? আমাদের 16টা কার্বন আছে। তাইলে এখানে দেখো 16টা কার্বন আছে। এখানে হাইড্রোজেন আছে কত? 18 দুগুণা 36টা হাইড্রোজেন আছে। এখানে দেখো 18 দুগুণা 36টা হাইড্রোজেন আছে। দেন এখানে অক্সিজেন আছে কত? 25 দুগুণা 50টা অক্সিজেন আছে। তাহলে এখানে আছে 16 দুগুণা 32, 32, আর এখানে আছে 18। তার মানে কয়টা হইলো? 32 আর 18 যোগ করলে কিন্তু 50টা হয়। তাহলে আমাদের কিন্তু 50টাই অক্সিজেন আছে। তার মানে দ্যাটস মিন এই বিক্রিয়াটা সমতা করা আছে। তো আমাদের বিক্রিয়া সমতা করার কোনো প্যারা নাই। যদি না থাকতো তাহলে কিন্তু বিক্রিয়াটা সমতা করতে হইতো। ওকে ফাইন, তাহলে বুঝলাম। এখন বলছে কি, অক্টেনের ঘনমাত্রা পরিবর্তনের হার দেওয়া আছে তোমার এইখানে, এইটা দেওয়া আছে। আর 10 মিনিটে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? প্রশ্নটা হোপফুলি বুঝতে পারছি। তাহলে অক্টেনের ঘনমাত্রা পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝি? বলতে আমরা বুঝি, ধরো C8H18 বাই হইল ডিটি সমান দেওয়া আছে তোমার 0.25। বুঝতে পারছি? এই যে অক্টেনের ঘনমাত্রা পরিবর্তনের হার, এই যে অক্টেনের ঘনমাত্রা পরিবর্তনের হার বলতে আমরা এই টার্মটুকু বুঝি। বুঝতে পারছি? এইটা দেওয়া আছে। ওকে ফাইন। তাইলে তোমাকে বলছে কি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কতটুকু, কত মোল উৎপন্ন হবে। তার মানে তুমি যদি এইখান থেকে সামহাও সামহাও ডি কার্বন ডাইঅক্সাইড বাই ডিটি ফাইন্ড আউট করতে পারো, তারপর এই ভ্যালুটার সাথে তুমি সময় অ্যাড করে দিলেই কিন্তু তোমার বের হয়ে যাবে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। প্রশ্নের মধ্যে একটু কারেকশন করা প্রয়োজন, আমি শেষের দিকে বলে দিব যে প্রশ্নটা কিভাবে অ্যাকুরেট হওয়া উচিত ছিল। ঠিক আছে? এখানে প্রশ্নটা আমার কাছে মনে হয় যে কিছুটা গালতেছে, মিস্টেক আছে। সো যাই হোক, ওই অনুযায়ী আমি আনসারটা দেওয়ার চেষ্টা করছি। ওকে ফাইন। তাইলে দেখো আমরা একটা র্যান্ডম একটা বিক্রিয়া লিখি, একটা রাসায়নিক বিক্রিয়া লিখি, যারা টপিক্স বুঝি না আর কি তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। উপরে এই টপিক্সটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এই সেশনে আসতে পারে। সাপোজ ধরো একটা বিক্রিয়া, ধরো AX প্লাস YB সমান ধরো তোমার MC আছে। এখন এই বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন, আমরা জানি রেট অফ রিঅ্যাকশন মানে কি, বিক্রিয়ক যে পরিমাণ ভাঙবে উৎপাদ ঠিক সেম পরিমাণ উৎপন্ন হবে। তার মানে এই বিক্রিয়ার যদি আমি রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ dx/dt লিখা ট্রাই করি, সেটার ক্ষেত্রে আমরা জানি কি যে বিক্রিয়কের ক্ষেত্রে বা উৎপাদের ক্ষেত্রে যেই মূল সংখ্যাটা থাকুক সেটা আমরা ভাগ হিসাবে নিয়ে নিই। তাইলে 1/x, এটাকে একটু মুছে ফেলি, তাহলে এটাকে লেখা যায় 1/x, দেন মাইনাস dA/dt কথা যে কথা, তারপর 1/y মাইনাস dB/dt সেম কথা, ইজ ইকুয়াল 1/m dC/dt সেম কথা। এইটাকে বলা হয়, এই যে বিক্রিয়াটা লিখছি এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন, এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন। তো হোপফুলি আমরা এইটা যদি বুঝে থাকি, তাহলে এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন আমরা অক্টেন এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সম্পর্ক বলছে, তাহলে আমরা অক্টেন এবং কার্বন ডাইঅক্সাইড এর আলোকেই আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো। ঠিক আছে? তো চেষ্টা করিয়ে দেখি আমরা পারি কি। তো আমি এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ dx/dt সমান আমি লিখতে পারি, দেখো অক্টেনের মূল সংখ্যা কত? 2 দেওয়া আছে না, তাহলে 1/2, দেন মাইনাস দিলে হবে না দিলে হবে, তুমি যদি চিহ্ন ঠিক পাবে মানে চিহ্ন হলে পজিটিভ হবে সহজ কথায়। তাইলে C8H18/dt ইজ ইকুয়াল লিখতে পারো, কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা কত দেওয়া আছে? 16 দেওয়া আছে, তার মানে 1/16 ডি কার্বন ডাইঅক্সাইড বাই ডিটি।
তাইলে আমরা লিখতে পারছি। এখন দেখো তোমার যে এই যে টার্মটা আছে, এই যে টার্মটা আছে আমাদের, এই টার্মের কিন্তু ভ্যালু দেওয়া আছে। এই টার্মের ভ্যালু কত দেওয়া আছে আমাদের? এই টার্মের ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে যে 0.25। তার মানে আমি এখানে বসিয়ে দিই 0.25। আমি যদি এখানে 0.25 বসিয়ে দিই আর এই 16টা এইদিকে নিয়ে আসি, তাহলে নিয়ে আসলে হবে 8 × 0.25 সমান হইল কত আমাদের? ডি কার্বন ডাই অক্সাইড বাই হলো ডিটি। ওকে, তাইলে এখন ধর টি দেওয়া ছিল কত, কত সময় বলছে আমাদের? 10 মিনিটে বলছে না? 10 মিনিটে প্রশ্নে, তাহলে আমাদের 10 মিনিটে বলছে। তার মানে 10 মিনিট মানে এখন দেখো ইউনিটটা কিভাবে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে। তার মানে এই মিনিটটাকে আমাদের কনভার্ট করতে হবে সেকেন্ডে। তাহলে 10 মিনিট সমান আমরা লিখতে পারি কত? 10 মিনিট সমান লিখতে পারি 10 × 60, অর্থাৎ 600 সেকেন্ড। তাহলে 10 × 60 মানে 600 সেকেন্ড। তার মানে আলটিমেটলি আমি লিখতে পারি দেখো 8 × 0.25 ইন্টু এই যে ডিটিটা এখানে আসলে হবে 600 ডি কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছি? তো এইটা ক্যালকুলেট করলেই কিন্তু তোমাদের আনসারটা চলে আসবে আর কি। তো তোমাদের আনসারটা মোস্ট প্রবাবলি আসবে 1200 মোল। এখন দেখো এইটার ইউনিট কি আসে, এইটার ইউনিট আলটিমেটলি আসবে দেখো মোল পার লিটার। মোল পার লিটার। কিন্তু প্রশ্ন বলছে তোমার কি, কত মোল উৎপন্ন হবে। তোমাকে যদি প্রশ্ন বলতো যে ঘনমাত্রা, কত ঘনমাত্রা উৎপন্ন হবে, তাইলে কিন্তু এইটা পারফেক্টলি আনসারটা হইতো আর কি। তো যেহেতু মূল বলছে, আমরা বলে দিব যে 1200 মোল উৎপন্ন হবে, অর্থাৎ প্রতি লিটারে 1200 মোল উৎপন্ন হবে। তার মানে একুরেট আনসার হবে প্রতি লিটারে, প্রতি লিটারে 1200 মোল উৎপন্ন হবে। 1200 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, উৎপন্ন হয়। এইটা যদি তুমি লিখো তাহলে স্যারে কিন্তু তোমাকে মার্কস কাটার কোনো সুযোগই পাবে না। এটা যদি আমরা লিখি তাহলে স্যারে আমাদের মার্কস কাটার কি হবে না, কোনো ধরনের সুযোগই পাবে না। ওকে, তাইলে আমরা এইটা বোঝা গেল। তাইলে চলো এখন আমরা পরের প্রশ্নতে যাই। তো ডিটেলসে পুরো পয়েন্ট বুঝছো কিনা একটু কমেন্টে জানাবা, যে এই প্রশ্নে কোনো ডাউট আছে কিনা তোমাদের। এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তো চলো আমরা 9 নং প্রশ্নতে যাই। 9 নং প্রশ্নে বলছে কি, ফরমালিনে কি কি উপাদান আছে। ভাই এইটা প্রশ্ন করতে হয়, ফরমালিনে কি কি উপাদান আছে। এইটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। দেখি যারা এ পর্যন্ত দেখছো, যারা এ পর্যন্ত দেখছো, এ পর্যন্ত 9 নং প্রশ্ন পর্যন্ত আসছো, তোমরা এইটার আনসারটা দেখি একটু কমেন্টে জানাবা। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে জানাবা, আর যদি তোমরা হোয়াটসঅ্যাপ থেকে সরি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে জানাবা। দেখি এ পর্যন্ত খাড়া খাড়া দেখছে আমার আমার কথাগুলো সবাই কে কে শুনছে। আমি এটা একটু জাজমেন্ট করবো এই দ্বারা, ফরমালিনে কি কি উপাদান আছে, ঠিক আছে? ফরমালিনে কি কি উপাদান আছে। আচ্ছা, এরপরেরটা দেখি, যে 10 নং প্রশ্ন। 10 নং প্রশ্ন বলছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাস 630 মিলিমিটার মার্কারি চাপে 2 লিটার আয়তন দখল করলে আদর্শ বায়ুমণ্ডলীয় চাপে আয়তন কত হবে। এখন আমাকে বলুন তো আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ কত? আমরা সবাই জানি আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ বলতে এসটিপি বুঝাইছে। এসটিপির চাপ কত? এসটিপির চাপ হইলো 760 মিলিমিটার মার্কারি, যেহেতু এখানে মিলিমিটার মার্কারিতে দেওয়া আছে। ওকে, এখন দেখো তোমার কি বলছে, তাপমাত্রা নির্দিষ্ট না এবং পরিমাণটাও নির্দিষ্ট না, তাহলে এখানে কার সূত্র প্রয়োগ হবে? তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, এই যে নির্দিষ্ট তাপমাত্রা কথাটার অর্থই কি, বয়েলের সূত্র। কথাটার অর্থই হইলো আমাদের বয়েলের সূত্র। সো আমি বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে। তাহলে দেখো তোমার ইনিশিয়াল কত দেওয়া আছে, ইনিশিয়াল তোমার চাপ দেওয়া আছে, ইনিশিয়াল তোমার আয়তন দেওয়া আছে, এবং চূড়ান্ত বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় বা আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ 760। এখন বলছে আয়তন কত, তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে আমাদের ফর বয়েলের সূত্র অনুসারে P1V1 = P2V2। তার মানে দেখো আমাদের P1 কত আমরা বের করবো, ধরো V2। V2 সমান আমরা লিখতে পারি তাহলে কত, P1V1/P2। তাহলে P1 সমান দেওয়া আছে আমাদের কত, দেখি যদি আমরা একটু, P1 সমান দেওয়া আছে আমাদের 630। ওকে, তারপর আমাদের V1 সমান দেওয়া আছে 2, আর P2 সমান আমরা কত জানি, 760। তাইলে আমাদের আনসারটা কত আসবে? আনসারটা হবে আমাদের 1.66 লিটার। তো সেকের পরীক্ষা, এখন অনেকেই প্রশ্ন করে যে সেকের পরীক্ষায় আমি কি ডিটেলস লিখবো? না ভাই, এই যে আমি এত কিচ্ছা কাহিনী লিখছি, এত কিচ্ছা কাহিনী লিখতে হবে না, তোমাকে জাস্ট এক্সাক্ট এই আনসারটা লিখতে হবে। এক্সাক্ট 1.66 লিটার বসালেই হবে। আর প্রশ্ন তো দেখছোই নিশ্চয়ই, প্রশ্নের যে যে ইয়েটা প্যাটার্নটা কিভাবে প্রশ্ন থাকে, সবগুলা সাইড করে থাকে, ওই সাইডে তুমি কষ্ট করতে পারো। আর কষ্ট না করলেও হবে, এটা তো আর আমরা মাথার মধ্যেই করতে পারি, করে দেন ক্যালকুলেটার বসিয়ে দিই, আনসারটা চলে আসবে। ঠিক আছে? তো আমাদের 10 নং প্রশ্নটা বুঝছি, এখন আরো বাকি আছে, আরো 10টা 20টা প্রশ্ন আসে। আর ক্লাসটা অনেক বিগ ক্লাস, ঠিক আছে? তো যাই হোক, পরের প্রশ্নটা দেখার ট্রাই করি। পরের প্রশ্নটা আবার ভাই যারা মেডিকেলে পড়ছে, যারা একটু ঘাটাঘাটি করে পড়ছে, তাদের জন্য এই প্রশ্নটা আর কি। এখানে বলছে কি দেখো, পটাশিয়াম ম্যাঙ্গানেট পারক্সাইড, তারপর লেড অক্সাইড, তারপর হলো পটাশিয়াম ড্রাইকোমেট, জারকগুলো শক্তির ক্রম অনুযায়ী সাজাও। এখন একটা কথা আছে, এখানে জারকগুলো শক্তির ক্রম দুইটা কাহিনীর উপরে, মেকানিজমের উপরে ভিত্তি করে তৈরি হয়।
একটা হইলো তোমার অম্লীয় মাধ্যম আর একটা হইলো ক্ষারীয় মাধ্যম। এখন এইখানে কিন্তু প্রশ্নের মধ্যে ক্লিয়ার করে দেয় নাই যে অম্লীয় মাধ্যমে করতে হবে নাকি ক্ষারীয় মাধ্যমে করতে, তো অম্লীয় মাধ্যমে করতে হবে নাকি ক্ষারীয় মাধ্যমে করতে হবে। সো দেখো তাইলে এখন আমরা করব কি, কোন মাধ্যমে করবো। তোমরা যদি বইগুলা দেখো, তোমাদের এইচএসসি বইগুলা যদি দেখি আমরা, সো এইচএসসি বইয়ের মধ্যে সবগুলাই কিন্তু অম্লীয় মাধ্যমে দেওয়া আছে। তার মানে এখন আমরা শক্তির ক্রমটা সাজাবো অম্লীয় মাধ্যম অনুযায়ী। এখন অম্লীয় মাধ্যম অনুযায়ী তোমরা যদি তড়িৎ রসায়নে যাও, তাহলে তড়িৎ রসায়নে গেলেই তোমরা দেখবা যে এইগুলার কি দেওয়া আছে, এইগুলার তোমার তড়িৎচালক মানে বিভবটা দেওয়া আছে, এইগুলার জারণ বিভব গুলা দেওয়া আছে। তাহলে জারণ বিভব অনুযায়ী দেখা গেছে যে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে সব থেকে বেশি জারণটা হয়, জারণ বিভব বেশি হইলো পারক্সাইডের। এটা ভাই ওই চার থেকে মুখস্থ জিনিসপত্র, এখানে এইখানে থিওরি বোঝার কোনো কিছু নেই। সব থেকে বেশি জারণ বিভব হইলো পারক্সাইডের। তারপরে জারণ বিভবটা দেখা গেছে আমাদের কি, যে পারক্সাইড পরে হইলো পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, দেন আমাদের হইলো লেড অক্সাইড, দেন সবার থেকে হইলো ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এই হইলো আর কি জারকগুলার শক্তির ক্রম। বুঝাইতে পারছি জারকগুলার শক্তির ক্রম। এখন দেখো জারক মানে কোন ধরনের বিক্রিয়া দেয়, কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবা যারা এই পর্যন্ত দেখছো। তোমাদের কাছে আমার প্রশ্ন, জারকে কোন ধরনের বিক্রিয়া দিবে, জারকে কোন ধরনের বিক্রিয়া দিবে, প্রশ্নটা বুঝতে পারছি? প্রশ্নটা না বুঝতে পারলে একটু মাথায় রেখে দাও, কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? জারক কোন ধরনের বিক্রিয়া দিবে, কি জন্য প্রশ্ন করছি, এটা উপরে সেকেন্ড পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবা কেন আমি এই ধরনের প্রশ্ন করছি বা প্রশ্ন তোমাদের জন্য রাখছি। কারণ এই প্রশ্নগুলো আমার বিশ্বাস তোমরা যদি নিজেরা একটু ট্রাই করতা তাহলে তোমরা নিজেরাই পারতা। তবুও যেহেতু তোমরা এই ক্লাস 11 নং প্রশ্ন পর্যন্ত দেখছো, তার মানে তোমাদের বেসিকে অনেক কিছুই ঘাটতি আছে। তো আমি চেষ্টা করছি যে এই মানে সলভ ক্লাসের মধ্যে তোমাদের ওই বেসিক গুলা যাতে আমি ক্লিয়ার করতে পারি আর কি। তো চলো আমরা 12 নং প্রশ্নতে যাই। আমাদের 12, এই 12 প্রশ্নটা ইম্পর্টেন্ট ভাই, এই 12 প্রশ্নটা ইম্পর্টেন্ট। এই 12 টাইপের প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন থেকে একটা আসতে পারে সেকে, এর জন্য আমি 3 স্টার দিয়ে রাখছি। কি বলছে দেখো, 0.3 মোলার ঘনমাত্রার 50 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 0.25 মোলার ঘনমাত্রার 35 ml আয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তোমার কি বলছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত। এখন এখানে প্রশ্নটা দুইভাবে করতে পারতো, এখানে তো তোমাকে সুন্দর করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলছে, তোমাকে পরীক্ষায় এই বছর বলে দিতে পারে পিএইচ কত, বুঝতে পারছে? তাহলে তুমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারলে তুমি পিএইচ বের করতে পারবে, এতটুকু তো বিশ্বাস করো। ওকে চলো তাইলে আমরা এখন কি করি, এটা মুছে দেই, যারা পরে স্লাইড দেখবা তারা ভাববা তো হয়তো বা আমি পিএইচ এর কথা বলছি, এখানে ঘনমাত্রাই চাইছে কিন্তু, ঠিক আছে, পিএইচ না। তো চলো এটা সলভ করার ট্রাই করি। তো আমি এই ধরনের কেস কি করি, অ্যাসিড ক্ষার থাকে যদি, তাইলে আমি সবগুলাকে মুলে নিয়ে নিই। তো মুলে নেওয়ার ফর্মুলাটাকে একটু দেখিয়ে দিই। আমরা যদি এইভাবে মুলারিটি দেওয়া থাকে তারপর ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে তাকে মুলে কিভাবে নিবা। মুলে নেওয়ার ফর্মুলা হলো এন সমান হলো এস বি। এখন দেখো এটা যদি মিলিলিটারে থাকে, যদি ভিটা মিলিলিটারে থাকে, ভি যদি, যদি ভি এমএল এককে থাকে, এককে, তাহলে এন সমান তুমি লিখবা এস বি বাই 1000। বুঝাইতে পারছে? আচ্ছা আর যদি লিটার এককে থাকে তাইলে এটা। তো আমরা এতটুকু বুঝলাম, তাহলে চলো এখন আমরা এটা সলভ করি। তাইলে এন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সমান তাইলে কি লিখতে পারি, যে 1000 বাই 0.3 ইন্টু 50। সো এইটা যদি করি আমরা, করলে আসবে 0.015 মূল। এটা কি পাইছি আমি, সালফিউরিক অ্যাসিড পাইছি। এখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা যদি দেখি আমি, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা যদি দেখি, তাহলে আমি লিখতে পারি 2 হাইড্রোজেন প্লাস লিখতে পারি কি আমি, সালফেট। ওকে, তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান আমরা লিখতে পারি 2 মোল হাইড্রোজেন। 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান আমি কি লিখতে পারি, 2 মোল হাইড্রোজেন। তার মানে এখানে কত মোল দেওয়া আছে আমাদের, 0.015 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে NH2SO4, ঠিক আছে, NH2SO4। তো আমাদের দেওয়া আছে কত, 0.015 মোল। তাইলে এখন যদি আমি হাইড্রোজেনের মূল সংখ্যা আমি এখান থেকে বের করতে চাই, তাহলে কত হবে, 2 × 0.015, আলটিমেটলি 0.03 মোল হাইড্রোজেন আছে। তাইলে এটা পাইলাম কি, সালফিউরিক অ্যাসিডের যে জিনিসপত্রটা দেওয়া আছে, ডকুমেন্টসটা দেওয়া আছে, সেখান থেকে আনসার। এখন দেখো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের টার্মটা রয়েছে না, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জিনিসটা বের করি। এটা কত দেওয়া আছে, যে 0.25 মোলার, 0.25 মোলার আর 35 ml দেওয়া আছে। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লিখতে পারি কত, যে 0.25 ইন্টু 35, 1000। তাহলে এইটা করলে আমাদের রেজাল্টটা কত আসে, এইটা করলে আমাদের রেজাল্টটা আসবে 0.00875 মূল, 0.00875 মূল আসলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যত মূল থাকে, অর্থাৎ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভাঙি, সরি
তাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভাঙি, তাইলে আমি কি লিখতে পারি, যে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস, অর্থাৎ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যে কথা 1 মোল হাইড্রোক্সাইডও সেম কথা। তার মানে আমি এটাকে বলতে পারি যে হাইড্রোক্সাইডও দেওয়া আছে এতটুকুই। তাইলে এখন তুমি বিক্রিয়াটা যদি দেখো, বিক্রিয়াটা হবে তাইলে আলটিমেটলি এখানে কার বিক্রিয়া হয়, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কার বিক্রিয়া হয়, তোমার হাইড্রোজেন আয়নের বিক্রিয়া হয় এবং হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া হয়। তাহলে হাইড্রোজেন আয়ন H প্লাস আর হাইড্রোক্সাইড হলো OH মাইনাস, এটা বিক্রিয়া করেই তো তোমার পানি উৎপন্ন হয়। তার মানে এখন তুমি এই যে পরিমাণটা দেওয়া আছে, সোডিয়া মানে হাইড্রোজেনের মূল সংখ্যা আর হাইড্রোক্সাইডের মূল সংখ্যা, এই দুটাকে তুমি মাইনাস করে ফেলো, তাহলে তোমার অবশিষ্ট হাইড্রোজেনের মূল সংখ্যা বের হয়ে যাবে। কিন্তু তোমাকে প্রশ্নে কিন্তু অবশিষ্ট হাইড্রোজেনের মূল সংখ্যা বলে নাই, বলছে ঘনমাত্রা কত। তাইলে আমরা মূল সংখ্যা আগে বের করি, যে আমাদের অবশিষ্ট অবশিষ্ট হাইড্রোজেন, তাইলে তোমার 0.03 মাইনাস হইলো 0. এটা 0.0875 হবে। ঠিক আছে, সো এইটা করলে আনসার আসবে 0.02125 মোল। তাইলে অবশিষ্ট তুমি পাইছো কি, যে সোডিয়াম মানে হাইড্রোজেন আছে এত মোল। এখন তোমাকে প্রশ্নে কি বলছে, যে এর ঘনমাত্রা কত। তাহলে রিপিট, এইখান থেকে তুমি এসটা বের করবা, এই যে এখান থেকে এস বের করবা, তাহলে এই যে মূল সংখ্যার সাথে 1000 গুণ করবা, আর আয়তন টোটাল আয়তন কিন্তু দ্রবণে ঘনমাত্রা বলছে, ঠিক আছে না, দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, তাহলে দ্রবণের টোটাল মূল সংখ্যাটা লাগবে। তো দ্রবণের টোটাল মূল সংখ্যাটা কত হবে, এই যে 50 আছে দেওয়া, আমাদের 50 ml, আর হইলো আমাদের কত 35 ml, 150 85 ml। তার মানে আমাদের হাইড্রোজেনের ঘনমাত্রা, তাইলে আমরা কি করতে পারি, যে হাইড্রোজেনের ঘনমাত্রা তাইলে আমরা লিখতে পারি যে জিরো, এই যে মূল সংখ্যা আছে 0.02125 ইন্টু 1000 বাই হইলো আমাদের কত, যে 85। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা আসবে যে 0.25 মোলার। তো ফুলি আনসারটা বুঝছি, আনসারটা হবে আমাদের কত 0.25 মোলার। এখানে আনসারটা হবে 0.25 মোলার, লিখে রাখলাম উপরে। তো গেল আমাদের এইটা। তারপরে চলো 13 নং প্রশ্ন। এই 13 নং প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটাকেও তোমরা 3 স্টার, এই টাইপের ম্যাথগুলোকে তোমরা 3 স্টার দিতে পারো। সো এইখানে কি বলছে আমরা একটু দেখি। এখানে বলছে কি, কপার এবং আমাদের কি সিলভার, কপার এবং সিলভার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে কত 0.35 এবং 0.34, আর দেওয়া আছে কত 0.8। এখন তোমাকে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া বলছে কত কোষ বিভব বের করার জন্য। ফাইন, আগে আমরা দেখি জারণ বিভব এবং বিজারণ বিভব চিনি কিনা। এখন আমরা ফার্স্ট আমি জারণ বিভব এবং বিজারণ বিভব একটু তোমাদের চিনানোর চেষ্টা করবো, দেন এই ম্যাথটা সলভ করবো। প্রথম যদি আয়ন দেওয়া থাকে এবং পরে যদি ওই ধাতুটা দেওয়া থাকে, তাহলে বুঝবা যে এইটা দ্বারা বিজারণ বিভব বুঝাইছে। দেখো এইখানে প্রথম দেওয়া আছে কপারের আয়ন, দেন দেওয়া আছে কপারের ধাতু, তার মানে এখানের যে বিভবটা দেওয়া আছে বিজারণ বিভব। সিমিলার কেস, তারা কিন্তু এটা উল্লেখ করে দিচ্ছে, তোমাকে তো পরীক্ষায় উল্লেখ নাও করে দিতে পারতো। আবার দেখো এখানে দেওয়া আছে কি সিলভারের ফার্স্টে আয়ন দেওয়া আছে, দেন সিলভারে কি দেওয়া আছে ধাতু দেওয়া আছে, তার মানে এটা বিজারণ বিভব দেওয়া আছে। এখন যদি জিনিসটা এইভাবে করতো, ধরো কপার, দেন হইলো কপার 2+ সামথিং, তাহলে এইটা দ্বারা বুঝাইছে যে জারণ বিভব, এই টাইম দ্বারা বুঝায় জারণ বিভব। ওকে, আর কপার 2+ অর্থাৎ আয়ন বাই আয়ন, দেন ধাতু যদি থাকে তাহলে সেটা হইলো বিজারণ বিভব। বুঝাইতে পারছি? তাহলে দেখো জারণ এবং বিজারণ এই দুইটার ভ্যালু, বিভবের ভ্যালু, প্রমাণ বিভবের ভ্যালু কিন্তু সেম, জাস্ট চিহ্নের ডিফারেন্স। অর্থাৎ যদি থাকে জারণ বিভব প্লাস, তাহলে বিজারণ বিভব হবে মাইনাস, আর যদি থাকে জারণ বিভব মাইনাস, তাহলে বিজারণ বিভব হবে প্লাস। ওকে, এখন চলো আমাদের একটা কোষ বিক্রিয়ায় প্রমাণ বিজারণ বিভব বের করার ফর্মুলাটা কি। ফর্মুলাটা হলো ই নট শেল সমান আমরা জানি কি, ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, অর্থাৎ জারণ বিভব আর বিজারণ বিভব। এখন দেখতে হবে ভাই আমাদের কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে। এখন তোমাকে কিন্তু ইচ্ছা মতো ধরলে কিন্তু হবে না, তোমাকে ইচ্ছা মতো ধরলে হবে না, একটা বিক্রিয়া দিছে না, বিক্রিয়া অনুযায়ী তোমাকে ধরতে হবে। আদারওয়াইজ আমি বলতাম, যদি তোমাকে বলতো যে এদের দ্বারা কোষ গঠন করে, প্রশ্নটা যদি এইভাবে বলতো এদের দ্বারা একটা কোষ গঠন করো, কোষ গঠন করে তুমি জারণ বিভবটা নির্ণয় করো, প্রমাণ বিভবটা নির্ণয় করো, কোষ বিভব। তাহলে এই ক্ষেত্রে আমি বলতাম যার জারণ বিভব বেশি তার তুমি জারণ ধরবা, আর যার বিজারণ বিভব বেশি তার তুমি বিজারণ ধরবা। বুঝতে পারছি? কিন্তু এখন তো আমার এই ধরনের কোনো শর্ত অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ এখন একটা বিক্রিয়া দিচ্ছে, ওই বিক্রিয়া ওয়াইজ আমাকে করতে হবে। তাহলে দেখি আমরা বিক্রিয়াটা কি দেওয়া আছে। ফার্স্টে দেওয়া আছে তোমার সিলভারের একটা আয়ন দেওয়া আছে, কপার দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে সিলভার সলিড আর কপার আয়ন। তার মানে দেখো সিলভারে আমরা একটা জিনিস মাথায় রাখবো, জারণ জারণ কিভাবে আমরা মনে রাখতে পারি, একটা জিনিস মাথায় রাখবা, জারণ মান অর্থাৎ বিক্রিয়ক থেকে যদি উৎপাদে জারণ মান বাড়ে, সাইটে হিসাবে নোট রাখতে পারো, জারণ মান বাড়লে হয় জারণ, জারণ মান বৃদ্ধি বাড়লে জারণ, আর জারণ মান কমলে, জারণ মান কমলে বিজারণ, কমলে বিজারণ। ওকে, তার মানে দেখো তোমাকে এখানে স্পষ্ট সিলভারের জারণ মান কত দেওয়া আছে, +1 দেওয়া আছে, উৎপাদে সিলভারের জারণ মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, আর মুক্ত অবস্থায় আমরা জানি কি জারণ মান 0। তার মানে সিলভারের জারণ মান কমছে, তার মানে সিলভারের হয়েছে বিজারণ। তার মানে আমার রিডাকশনে কি লাগবো,
সিলভারের বিজন বিভব লাগবে, এখানে কিন্তু আমাদের সিলভারের বিজন বিভবটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর কপারের তাহলে কি বিভব লাগছে, কপার লাগছে জার্মান বিভব, কারণ দেখো এখানে কপার ছিল কত 0, এখানে কত হয়েছে +2 হয়েছে, তার মানে কপারের জার্মান বাড়ছে, তার মানে জার্মান বাড়লে হয় জারণ, আর জার্মান কমলে হয় বিজন, তার মানে কপারের করছে কি আমাদের বিজন, আর সিলভার করছে কি আমাদের জারণ, তার মানে অক্সিডেশনে আসবে কি কপারের জারণ বিভব, আর তোমার এখানে রিডাকশনে আসবে কি সিলভারের বিজন বিভব। ওকে ফাইন, এখন দেখো এখানে যে বিভবটা দেওয়া আছে এটা কোন ধরনের বিভব দেওয়া আছে, কপারের তোমার বিজন বিভব দেওয়া আছে, কিন্তু আমি বলছিলাম জারণ বিভব এবং বিজন বিভবের মান সেম, তার মানে জাস্ট চিহ্নটার ডিফারেন্স। তাহলে যেহেতু কপারের বিজন বিভব দেওয়া আছে +34 ভোল্ট, তাইলে কপারের জারণ বিভব কত হবে -0.34। ওকে, আর তোমার সিলভারের বিজন বিভব কত দেওয়া আছে 0.08। ফাইন, তাহলে এটা বুঝতে পারছি, যদি না বুঝো তাহলে কমেন্ট করতে পারো। তাহলে -0.34 +0.8, এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাইলে আমাদের আনসার আসবে কত 0.46 ভোল্ট। ওকে, এখন এখান থেকে বলতে পারে যে প্রযুক্ত কোষ বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত, যেহেতু এখানে পজিটিভ বের হয়েছে কোষ বিভব, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। যদি প্রাসঙ্গিক বা অনুষঙ্গিক কোনো প্রশ্ন করে তাহলে করলেও করতে পারে এইভাবে যে প্রদত্ত কোষ বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তাহলে দেখবা যে প্লাস বের হয়েছে নাকি মাইনাস বের হয়েছে, প্লাস বের হলে স্বতঃস্ফূর্ত আর প্লাস না বের হলে স্বতঃস্ফূর্ত না। তাহলে হোপফুলি আমাদের কি কত 13 নং প্রশ্নটা সলভ হয়ে গেছে ফুললি ডিটেলসে। ঠিক আছে, এখন চলো আমাদের 14 নং প্রশ্নতে যাই। আমাদের 14 কি বলছে, আমাদের 14 নং প্রশ্নে বলছে দেখো SN1 এবং SN2, এই দেখো ভাই এগেইন আমরা কই আসলাম, জৈব যুগে আসলাম। তাহলে জৈব যুগে এই নিয়ে আমরা কয়টা ম্যাথ পাইলাম, মানে কয়টা প্রবলেম পাইলাম, জৈব যুগে 3 নং প্রবলেমটা পাইলাম। এটা তার মানে 20টার মধ্যে মানে 14টার মধ্যে এসে আমরা জৈব যুগে 3টা প্রবলেম পাইছি। ওকে, দেখি প্রবলেমটা কি। SN1 এবং SN2 মেকানিজম দ্বয়ের মধ্যে কোনটির মাধ্যমে, কোনটির মাধ্যমে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে RX অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়ার গতি বেশি হবে। সো এইটাও ওয়ান কাইন্ডস অফ বাই তোমার মুখস্থ টাইপের। ঠিক আছে, এইটাও ওয়ান কাইন্ডস অফ মুখস্থ টাইপের। তো তোমাকে বলছে কোনটি এর বিক্রিয়ার গতি কোন মাধ্যমে বেশি হবে, SN1 বেশি হবে নাকি SN2 বেশি হবে। তাহলে এটার আনসার হইলো SN1 বেশি হবে। কি জন্য SN1 বেশি হবে, SN1 বেশি হবে তার মূল কারণ হলো কার্বনেশন বেশি স্থিতিশীল SN1 এ, SN1 এর মধ্যে কার্বনেশনটা বেশি স্থিতিশীল। এখন আমাকে বলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে আমরা কি বুঝি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝি, আমি যদি ভুল না করে থাকি তাইলে এই আর এর সাথে অ্যালকাইল হ্যালাইড, এই আর এর সাথে কয়টা মানে তোমার আছে 3টা মানে হ্যালাইড গ্রুপ আছে। এই আর এর সাথে 3টা হ্যালাইড গ্রুপ আছে, অর্থাৎ প্রতিস্থাপিত হ্যালাইড গ্রুপ আছে, অর্থাৎ দ্যাটস মিন তুমি যদি ধরো মিথাইল হ্যালাইড, 3 ডিগ্রি মিথাইল হ্যালাইড, তাইলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি এইচ, সরি, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। ওকে, অর্থাৎ ট্রাই ক্লোরো মিথাইল, এটাকে বলতে পারো তুমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো SN1 বিক্রিয়ায় এর গতি বেশি কার্বনেশনের কারণে, আর SN2 বিক্রিয়ায় বিক্রিয়া মানে গতিটা কম। ঠিক আছে, এখানে আরেকটা ট্রাম আছে সেটা হলো স্ট্যাটিক বাধা আর কি, বাহ্যিক যে বাধা, এটা SN1 এবং SN2 জেন রিয়েকশনটা আছে ফিডেল ক্রাফটের এখানে গেলেই তোমরা এটা কিন্তু দেখতে পারবা। ঠিক আছে, সো একটু দেখে নিবা। এইগুলা মোটামুটি যারা বায়োলজি মানে মেডিকেল টাইপের পড়ছো তাদের জন্য ঝিঙ্গালালা আর কি, এগুলা ফুললি মুখস্থ টাইপের, একটু ডিপলি পড়ালেখা অর্গানিক কেমিস্ট্রি। সো পেন নিতে হবে না, এইটা পড়াশোনার মধ্যেই আছে আমার কাছে মনে হয়। ওকে, তাইলে গেল 14, এখন চলো 15। 15তে বলছে কি 15 প্রশ্নটা খুবই সহজ ভাই, এইটা অনেকবার প্রিভিয়াসেও আসছে, প্রিভিয়াস বলতে সেক্সার আর কি। তুমি যদি ডিউর প্রশ্ন দেখো ওই যে ভার্সিটি ক বলি না, ভার্সিটি কতেই আছে এটা। সো এখানে কি বলছে একটি ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনত্ব দেওয়া আছে এত, ঘনত্ব বা ঘনমাত্রা যাই বলো মোলারিটি দেওয়া আছে, ওই ফলের রসের পিএইচ কত। ঠিক আছে না, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে তোমার, এই যে এইটা দেওয়া আছে, কত দেওয়া আছে তোমার 3.3 × 10⁻²। তাহলে পিএইচ কত, তাহলে পিএইচ সমান আমরা লিখতে পারি কত -log অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে বসিয়ে দাও -log অফ যে 3.3 × 10⁻²। তাহলে এইটা করলেই কিন্তু তোমার পিএইচটা চলে আসবে। ঠিক আছে, এটা করলে পিএইচ আসে মোস্ট প্রবাবলি, যদি ক্যালকুলেটার আমার ভুল না হয় তাহলে 1.48, বুঝতে পারলাম 1.48। তাহলে 15টাই আমাদের সলভ হয়ে গেল। তাহলে আমরা ইজিলি 15টা প্রশ্ন বুঝতে পারছি খুব ব্যাখ্যা সহ। তাইলে চলো এখন আমাদের 16 নং প্রশ্নতে চলে যাই। ওকে, 16 নং প্রশ্ন তো এইটা দেখো আসছে পরিবেশ শোষণ থেকে, একবারে বাচ্চাদের প্রশ্ন। সো বাচ্চা লেভেলের প্রশ্ন আর কি। এই প্রশ্নটা কি বলছে যে বায়ুমণ্ডলে ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি। সো আমরা এটা জানি বায়ুমণ্ডলে ওজোন স্তরের জন্য ক্ষতিকর কোন গ্যাস, সিএফসি, সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, সিএফসি। এখন তোমরা এখান থেকে যে জিনিসটা দেবা সিএফসির সংকেতগুলো দেবা, অর্থাৎ CFC11, তারপর হইলো CFC11112, তারপর CFC113, এইগুলার সংকেত তোমরা দেখবা।
ঠিক আছে, গাঠনিক সংকেতগুলো দেবা। এবং সিএফসির মধ্যে কোন গ্যাসগুলো থাকা বাধ্যতামূলক সেটাও দেখে নিবা, বুঝতে পারছি? তাহলে 16 শেষ। এখন চলো 17। 17 ডিরেক্ট সূত্র বসাইবা, আনসার চলে আসবে। 17 হইলো কি আমাদের ওই যে আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে আসছে। তাহলে এই নিয়ে আমরা রাসায়নিক পরিবর্তন থেকেও কিন্তু 3টা প্রবলেম পেয়ে গেলাম। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তন থেকে কি আসছে দেখি আমরা। বলছে কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেগ ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি মান কত? তার মানে আমরা ধরে নেই 27 ডিগ্রি, T1 সমান, আমরা জানি যে ম্যাথের ক্ষেত্রে ডিগ্রিতে থাকতে মানে আমরা নিতে হয় কেলভিনে। তাহলে T1 সমান আমি ধরে নিলাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে লিখতে পারি আমরা কত, 300 কেলভিন, অর্থাৎ 273 যোগ করলেই হয়ে যায়। দেন T2 সমান আমি ধরে নিলাম কত, আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সমান হইব আমাদের 310 কেলভিন। এখন দেখো 27 ডিগ্রিতে আমি ধরে নিলাম বেগ ধ্রুবক, অর্থাৎ K1 সমান আমি ধরে নিলাম কত, কে। তাইলে আমাকে বলছে কি 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 27 ডিগ্রি যে বেগ ধ্রুবক আছে তার দ্বিগুণ, তার মানে K2 সমান, তাইলে আমাদের কত হবে, 2K। এতটুকু শেষ। এখন বলছে কি আমাদের সক্রিয়ণ শক্তি ইএ বের করার জন্য, ইএ সমান হোয়াট, এইটা বলছে। তাইলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি যে যে লন, তোমরা লন দিয়েও করতে পারো, লগ দিয়েও করতে পারো। লন K2/K1 সমান আমরা লিখতে পারি EA/R ইন্টু 1/T1 - 1/T2। এইখানে সব ডাটা দেওয়া আছে, তুমি শুধু এটা বের করবে। তুমি যদি এখন বসিয়ে দাও, দেখো লন এখানে 2K বাই হইল কে, দেন আমরা লিখতে পারি এটা তো আমি জানি না। আর আর এর মান, আর এর মান কি, আর এর মান আমরা জানি কি 8.314। দেন হইল T1 কত আমাদের, T1টা ছিল আমাদের 300, আর T2টা হলো আমাদের 310। সো এইটা তুমি যদি সলভ করো, এখানে থাকবে কত, লন টু। আর এইখানে বাকিগুলো রাখলা, যে এ, দেন হলো 8.314, দেন 1/300 মাইনাস 1/310। তাহলে এইটা তুমি যদি সলভ করো ক্যালকুলেটারে, তাহলে এরটা মান আসবে 53.5 কিলো জুল পার মুল। তোমাদের যে জিনিসটা আসবে সেটা হলো তোমাদের জুল পার মুল আসবে, সেটাকে তুমি চাইলে কিলো জুল পার মুলে নিতে পারবা। যেটা আসবে সেটা ইউনিট হবে, তুমি যদি ক্যালকুলেটার করো তাহলে যে জিনিসটা আসবে সেটা ইউনিট হবে তোমার জুল পার মুল। হোপফুলি আমাদের কত 17 নং প্রবলেমটা আমরা বুঝতে পারছি। এখন চলো 18 নং প্রবলেম। 18 নং প্রবলেমটা আসছে কি, এগেইন আমাদের তড়িৎ রসায়ন থেকে। তার মানে তড়িৎ রসায়নে আমরা কয়টা প্রবলেম পাইলাম, আমরা 3টা প্রবলেম পাইলাম। তড়িৎ রসায়নে আমরা 3টা প্রবলেম পাইছি। তো 18 নং প্রশ্নে কি বলছে দেখো, 5 এম্পিয়ার বিদ্যুৎ, এটাকেও তুমি কি দিতে পারো, 3 স্টার দিতে পারো, এটাও আসতে পারে এই টাইপের ম্যাথ। তো দেখো 5 এম্পিয়ার বিদ্যুৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের ভেতর দিয়ে প্রবাহিত করা হলে কত গ্রাম কপার ক্যাথোডে জমা হবে? তাহলে আমরা ফর্মুলাটা কি জানি? দেখো আমরা ফর্মুলাটা কি জানি, ফর্মুলাটা জানি আমরা ডাব্লিউ সমান আমরা জানি কি, যে ডাব্লিউ সমান আমরা জানি কি ZIT, ডাব্লিউ সমান ZIT। আবার জেড সমান আমরা জানি কি M/NF ইন্টু আইটি। ওকে, তাইলে দেখো এখন কপার দেওয়া আছে, কপারের তুমি কি জানো, মূলা আণবিক ভর। এটা কিন্তু দেয়া নাই, দেয়া না, তাহলে আমাদের মুখস্থ করতে হবে। এখন দেখো কিছু কিছু জিনিসের মূলা আণবিক ভর মুখস্থ করবা, কপার, জিঙ্ক যেগুলো পরিচিত, তারপর সিলভার, কপার জিঙ্ক সিলভার, তারপর রূপা। এই চারটার তুমি মূলা আণবিক ভর মুখস্থ রাখবা। যদি এই টাইপের ম্যাথ দেয় তাহলে এই চারটা থেকেই দেওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, তাহলে দেখো কপারের আমাদের মূলার আণবিক ভর কত, কপারের মূলার আণবিক ভর হলো 63.5। ওকে, কপারের যাওয়ার মান কত, 2। ওকে, দেন আমরা ফ্যারাডে ধ্রুবক কত আমরা জানি 96,500, বসিয়ে দিলাম। দেন হইলো আই, আই কত দেওয়া আছে আমাদের 5 এম্পিয়ার, বসিয়ে দাও। দেন হইলো আমাদের টি, সময় দেওয়া আছে কত 60 মিনিট, কিন্তু এখানে করতে হবে কত সেকেন্ডে, তাহলে 60 × 60। হোপফুলি আমরা বুঝতে পারছি এইটা। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে 5.92 গ্রাম। তার মানে ক্যাথোডে জমা হবে 5.92 গ্রাম কপার, 5.92 গ্রাম কপার। আচ্ছা, দেন চলো আমাদের 19 নং প্রশ্ন। এই 19 নং প্রশ্নটা হইলো আমাদের এগেন অর্গানিক কেমিস্ট্রি থেকে। তার মানে অর্গানিক কেমিস্ট্রি থেকে 4টা প্রশ্ন আসছে, অর্থাৎ তোমার 20টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে। এবং এই 4টা প্রশ্নের মধ্যে আমি যে সাজেশনটা দিছিলাম, এই সাজেশনের একটা প্রশ্ন হইলো আমাদের এই প্রশ্নটা। তো আমি বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি থেকে যদি 5টা প্রশ্ন করে, 5টা প্রশ্নের মধ্যে এই টাইপের প্রশ্নটা হবে, এই টাইপের প্রশ্ন তাহলে তোমাকে 100% পারতে হবে। তো এই প্রশ্নটা তোমাদের 100% পারা উচিত। তবু আমি সলভ করে দিই। এখানে বলছে কি CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH ডাবল বন্ড, CH2 যৌগের বাম থেকে কার্বন পরমাণুগুলোর হাইব্রিডাইজেশন কত? সো এই প্রশ্নটা একবারে বাচ্চা লেভেলের প্রশ্ন, যারা হাইব্রিডাইজেশনের বেসিক একটু জানো তারাই সলভ করতে পারবা। তো আমরা জানি কি সিঙ্গেল বন্ড থাকলে, অর্থাৎ কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ডে থাকে তাইলে সেটা হলো sp3 হাইব্রিডাইজেশন। কার্বন কার্বন যদি ডাবল বন্ডে থাকে তাহলে সেটা হলো sp2 হাইব্রিডাইজেশন। আর ট্রিপল বন্ড থাকলে সেটা হলো sp হাইব্রিডাইজেশন।
ওকে, এইটা আমরা জানি। তাহলে এই কার্বন আমাকে বলছে বাম থেকে, তার মানে আমাকে এই দিকে যাইতে হবে। তাহলে এই কার্বনের মধ্যে কার্বন কার্বন কি আছে, সিঙ্গেল বন্ড আছে। তার মানে 1 নং কার্বনের ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন হইলো, 1 নং কার্বনে আমাদের হাইব্রিডাইজেশন হইলো sp3। তারপর দেখো এই কার্বনের মধ্যে এইটার সাথে তোমার কি আছে, সিঙ্গেল বন্ড আছে, বাট এইখানে আছে কি, ডাবল বন্ড আছে না। তার মানে 2 নং কার্বনে কি আছে, sp2। দেন এইখানে কি আছে, সেম কাহিনী 3 এবং 4-এর ক্ষেত্রে, 3 এবং 4-এর ক্ষেত্রেও আছে কি আমাদের কার্বন কার্বন sp2। তার মানে আমাদের যদি বাম থেকে ডানে বলছে হাইব্রিডাইজেশন, তার মানে হবে sp3 অ্যান্ড sp2, এছাড়া আর কোনো ধরনের হাইব্রিডাইজেশন নাই। হোপফুলি আমরা বুঝতে পারছি। তো চলো আমাদের শেষ মেটটা বা শেষ প্রবলেমটা, এই শেষ প্রবলেমটাকেও এগেইন তুমি স্টার দিয়ে রাখতে পারো। এখন দেখো, তোমার রাসায়নিক পরিবর্তন থেকে এইটাও কিন্তু 4 নং প্রশ্ন। তার মানে অর্গানিক কেমিস্ট্রি যেরকম আমাদের সেকেন্ড পেপারে ইম্পর্টেন্ট, রাসায়নিক পরিবর্তন আমাদের ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট, এতটুকু আমরা বুঝতে পারলাম। তাইলে দেখি আমাদের প্রবলেমটা কি। প্রবলেমটা খুবই ইজি। বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় কেপি এর মান দেয়া আছে, বলছে কেসি এর মান কত। তাইলে দেখো, আমরা জানি কি কেপি আর কেসির মধ্যে রিলেশন, কেপি সমান আমরা জানি কি কেসি ইন্টু RT⁴ ডেলেন। ওকে, এইখানে ডেলেনটা কি, ডেলেনটা ভাই উৎপাদের মোট মূল, উৎপাদের মোট মূল, মোট মূল মাইনাস বিক্রিয়কের মোট মূল, মোট মূল, উৎপাদের মোট মূল মাইনাস বিক্রিয়কের মোট মূল। তাহলে এখানে উৎপাদের মোট মূল কত, উৎপাদের মোট মূল হইল 2, মাইনাস বিক্রিয়কের মোট মূল কত 2 আর 1। তাহলে যোগ করলে কত হবে, 2 + 1 দ্যাটস 3। তার মানে আলটিমেটলি অর্থাৎ ডেলেন সমান আমরা কত পাইলাম, ডেলেন সমান আমরা পাচ্ছি -1। তাহলে এখন যদি আমি বসিয়ে দিই, কেপির মান দেওয়া আছে কত, 3 × 10⁻²4। ওকে ফাইন, কেসিটা আমি বের করব। ওকে, আর আর এর মান আমরা জানি কত, 8.314। ফাইন, আর টির মান 25 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ টি 25 ডিগ্রি সমান আমরা লিখতে পারি কত, 298 কেলভিন। তার মানে 298। আর ডেলেনের মান কত, −1। তার মানে আলটিমেটলি এইদিকে গেলে কি হবে, কেসি সমান হবে 3 × 10⁻24 ইন্টু 8.314 ইন্টু 298। তাহলে এইটা করলে আমাদের রেজাল্টটা আসবে, যদি আমার ভুল না হয়, 7 এত ইন্টু 10⁻27। এখন অনেকে বলতে পারে যে ইউনিট দিব কিনা, এই ধরনের ম্যাথে ইউনিট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এখান থেকে প্রাসঙ্গিক জিনিসপত্র যে জিনিসটা আসতে পারে, যে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে যে বিক্রিয়ার কেপির ইউনিট কত বা বিক্রিয়ার কেসির ইউনিট কত। সো প্রাসঙ্গিক এই ধরনের প্রশ্নটাও দিতে পারে। তো এই দেখো, এখন যে তোমরা যে প্যানিক হো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং সলভ করবো কিনা, ভাই আমার ওই প্রশ্ন ব্যাংক সলভ করবো কিনা, ভাই আমার অমুক প্রশ্ন ব্যাংক সলভ করবো কিনা, আমি তো 20টা তোমাদের গত বছর যে প্রশ্নগুলো আসছে এর A to Z 20টা আমি কেমিস্ট্রি সলভ করে দিছি। এখন তোমরাই নিজেরা দেখো তো, তোমাদের কাছে যে বইটা আছে, তোমরা কি এই প্রশ্নগুলো তোমরা আদৌ পাও নাই? তোমাদের কাছে যদি ভার্সিটি ক থাকে, তোমাদের কাছে যদি বিচিত্র থাকে, তোমাদের কাছে যদি এক্সপেক্ট থাকে, তোমাদের কাছে যদি নেটওয়ার্ক থাকে, তোমাদের কাছে যদি রেটিনা ডাইজেস্ট থাকে, যে বইটাই আছে, এই বইয়ে কি এই টাইপের প্রশ্নগুলো নাই? তাহলে তোমরা কি জন্য ভাই হুদাই পেনিক হও? সব মোরাল অফ দ্য স্টোরি, তোমার কাছে যে বই আছে ওই বইটাই তুমি সুন্দর করে শেষ করো, বাবারা ভাইয়েরা আপুরা, শেষ করো। একবার শেষ হয়েছে আবার শেষ করো, আবার শেষ হয়েছে আবার শেষ করো। এখানের প্রশ্নগুলো মোস্ট অফ প্রশ্ন কিন্তু প্রিভিয়াস কোনো না কোনো ভার্সিটিতে আসছে। এখন তুমি যদি আমাকে বলো যে আমি ফাইন্ড আউট করে দেওয়ার জন্য, তাহলে আমি বলতে পারি এখানে 20টার মধ্যে, এখানে 20টার মধ্যে মিনিমাম আমি 15টা প্রশ্ন দেখাইতে পারবো যে প্রিভিয়াস কোনো না কোনো ভার্সিটিতে প্রশ্ন আসছে। সো তুমি ওই ভার্সিটির প্রশ্নটাই, এটা নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স বলো, হায়ার ম্যাথ বলো, সবগুলোর ক্ষেত্রে সেম কথা। ঠিক আছে? তো হোপফুলি আমরা এই সলভটা বুঝতে পারছি, সলভ ক্লাসটা। যদি সলভ ক্লাসটা ভালো থাকে এবং তোমাদের যদি রেসপন্স থাকে, কমেন্টে যদি তোমাদের রেসপন্স থাকে, তাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিজিক্স এবং হায়ার ম্যাথ দেওয়ার চেষ্টা করবো। সো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে 8 একরের সেক ক্যাম্পাসে। টাটা, গুড বাই।